গুলো তো আমরা রিটেন কোশ্চেন লিখে আছে। আমি খুলে দেখি তোমাদের স্টুডেন্ট কয়জন? আমেরিকা থেকে হ্যাঁ, থার্ড ইয়ারের স্টুডেন্ট কয়জন? আসসালামু আলাইকুম ম্যাম, 50 জন। 50? তো মাত্র 35 কেন ভাই? বাকিরা ম্যাম কোথায়? জয়েন হচ্ছে। থার্ড ইয়ারের কি দেয় নাই আমাদের? ঠিক আছে, শুরু করি। জুম ক্লাস এমনি 40 মিনিটের পরে বন্ধ হয়ে যাবে। তোমাদের অ্যাপেন্ডিসাইটিস পুরোটা শেষ করছিলাম? এত বড় টপিক শেষ করলাম কেমন এক ক্লাসে? একদম অপারেটিভ এটিএ সহ সব পড়াইছিলাম অ্যাপেন্ডিসাইটিস? ম্যাম ইনসিশন গুলো পড়াইছিলেন, ইনসিশন পর্যন্ত। দাঁড়ান দেখি। ইনভেস্টিগেশন পড়াইছি না? ম্যাম ম্যাকবার্নিসের ইনসিশন পর্যন্ত। আচ্ছা, এই এতটুকু? শেষ হওয়ার কথা না। তাহলে ল্যাপারোস্কোপিটা বলছিলাম, ল্যাপারোস্কোপি কি এটা বলছিলাম? না ম্যাম। অপারেটিভ দিয়ে পড়ানো হয়নি। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। জি স্যার। স্যার রাউন্ড দিয়ে দিছি। এখন স্যার আমার ক্লাস চলতেছে থার্ড ইয়ারের সাথে, ওদেরকে ওপি দিয়ে গুলো নামাই দিতে বলছি। আপনাদের 12টায় শেষ হলে এসে তাহলে যদি করতে পারেন নামাই দিচ্ছি। 11:30 থেকে ছিল, আমি এখন শুরু করে দিচ্ছি আর কি। ওরা আসে ফ্রি, শুরু করে 12টা অবধি শেষ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, অ্যাপেন্ডিসাইটিস যদি অপারেটিভ ট্রিটমেন্টে আমরা যাই তাহলে দুই ভাবে করা যায়, ঠিক আছে? ল্যাপারোস্কোপিক্যালি করা যায় অথবা ওপেন যেটা কনভেনশনাল ওভাবে করা যায়। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ বলেন। আপনার নাম্বার থেকে ফোন আসছিল তো, আমি এই নাম্বার থেকে ব্যাক করছি, বলেন। না, আচ্ছা, ল্যাপারোস্কোপিক্যালি করতে পারলে ভালো। হ্যাঁ, এখন যে কোনো সার্জারি ল্যাপারোস্কোপিক্যালি করতে পারলে ভালো, কারণ এটা মিনিমালি ইনভেসিভ। পেট কাটতে হইলে না, ফুটা করে করতে পারলাম, ঠিক আছে?
এবং এটা হায়ার সেন্টার গুলোতে ম্যাক্সিমাম জায়গাতেই এটা আগে ল্যাপারোস্কোপিক্যালি ট্রাই করা হয়, যদি না পারা যায় তাহলে ওপেন ইয়েতে করা হয়। আর এটাতে কসমেটিক্যালি বেটার হবে দেখতে, সার্জিক্যাল সাইট ইনফেকশনও কম হবে, রোগী তাড়াতাড়ি বাসা যেতে পারবে কারণ ওর ব্যথা কম হবে, ল্যাপারোস্কোপি করলে ব্যথা কম হবে, ও আর্লি মোবিলাইজেশন করলে হসপিটালে যদি কম থাকে হসপিটালের কষ্ট কমলো, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করতে পারলো, তাড়াতাড়ি বাসায় যেতে পারলাম, আর্লি মোবিলাইজেশন হলো তাড়াতাড়ি ভালো হবে তাহলে ল্যাপারোস্কোপিক্যালি যদি করতে পারা যায়। অনেক সময় আবার ল্যাপারোস্কোপিক্যালি ইনসার্ট করার পর আমরা দেখি অনেক বেশি অ্যাডমিশন, সেক্ষেত্রে অনেক সময় আবার কনভার্ট করা লাগতে পারে, কিন্তু ল্যাপারোস্কোপিক্যালি প্রথমে ট্রাই করতে পারলেই ভালো। ল্যাপারোস্কোপিক অ্যাপেন্ডিসেক্টমি আস্তে আস্তে মানে রিপ্লেস করে ফেলতেছে ওপেন অপারেশনকে। যারা ল্যাপারোস্কোপিক সার্জারি করি আমরা আমরা আগে ল্যাপারোস্কোপিটাই প্রেফার করি, ল্যাপারোস্কোপিক্যালি অ্যাপেন্ডিসেক্টমি করার ট্রাই করবো। যদি না হয় কোনো কারণে বেশি অ্যাডমিশনস থাকে বা কোনো অন্য প্যাথোলজি থাকে, অ্যাপেন্ডিসাইটিস ছাড়া অন্য কোনো প্যাথোলজি বেশি অ্যাডিশন যেটা কোনোভাবে ল্যাপারোস্কোপিক্যালি অ্যাপ্রোচ করা যাচ্ছে না, সেই ক্ষেত্রে ওপেন করবো, কনভার্ট করে ফেলবো। আচ্ছা দেখো ল্যাপারোস্কোপিক্যালি দেখতে কেমন লাগে অ্যাপেন্ডিক্সটা। এটা হচ্ছে সিকাম, এ হচ্ছে পিনিয়া কোলাই গুলো মার্চ করে যেখানে, এটা হচ্ছে অ্যাপেন্ডিক্স। এই যে অ্যাপেন্ডিক্সটা ইনফ্ল্যাম বোঝা যাচ্ছে, এটা নরমাল, কিন্তু ওরা লিখছে নরমাল বেরিয়ান লাগ, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এটা ইনফ্ল্যাম, কারণ নরমাল অ্যাপেন্ডিক্সে এই যে ব্লাড ভেসেল গুলো বোঝা যায় না, একদম প্লেন থাকে। সিকাম দেখতে যেরকম কালার, অ্যাপেন্ডিক্সের ওইরকমই কালার থাকে। ওরা এটা বলছে নরমাল, বাট এটা খুব একটা নরমাল আমার কাছে মনে হচ্ছে না। এটা হচ্ছে মেজো অ্যাপেন্ডিক্স, ঠিক আছে ম্যাম স্লাইড দেখা যাচ্ছে না, আপনার স্লাইড চেঞ্জ হয় না। আচ্ছা এটা হচ্ছে ল্যাপারোস্কোপিক ভিউ, হ্যাঁ অ্যাপেন্ডিক্স এর, এটা সিকাম আর এটা অ্যাপেন্ডিক্স আর এটা পাশে মেজো অ্যাপেন্ডিক্স। হ্যাঁ ওরা এটা নরমাল বলছে বেলিয়ান লাভে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এটা নরমাল না, এটা মাইন্ডলি ইনফ্ল্যাম, কারণ নরমাল অ্যাপেন্ডিক্স দেখতে একদম এরকম হয় যেরকম সিকাম। এখানে ব্লাড ভেসেল গুলা বোঝা যাচ্ছে, অ্যাপেন্ডিক্স এর গায়ে ব্লাড ভেসেল গুলা বোঝা যাচ্ছে ডাইলেটেড, মানে এখানে মাইল্ড ইনফ্লামেশন থাকতে পারে। ঠিক আছে, আর এটা মেজো অ্যাপেন্ডিক্স এর যেখানে অ্যাপেন্ডিকুলার আর্টারি দেখা যাচ্ছে। আমার কথা কি শোনা যাচ্ছে? ইয়েস ম্যাম। আচ্ছা ঠিক আছে। এই দেখো এটা হচ্ছে অ্যাকিউটলি ইনফ্ল্যাম, এই যে অ্যাপেন্ডিক্স অনেক মোটা হয়ে গেছে, অনেক বেশি মোটা হয়ে গেছে অ্যাপেন্ডিক্স, এবং সাথে পুরুলেট এক্সুডেট দেখা যাচ্ছে, এই যে পাসের মতো দেখা যাচ্ছে। অপারেশনের আগে আমাদেরকে কি করতে হবে? অপারেশনের আগে রোগীকে প্রি অপারেটিভ প্রিপারেশন আছে কিছু, পেশেন্টকে আইভি ফ্লুইড দিতে হবে, অ্যান্টিবায়োটিক দিতে হবে, কনসেন্ট নিতে হবে, সাথে শুধু অ্যাপেন্ডিসেক্টমির কনসেপ্ট নিলে হবে না, যেহেতু অ্যাপেন্ডিসাইটিসটা হচ্ছে ক্লিনিক্যাল ডায়াগনোসিস, ঠিক আছে? আমরা 100% শিওর হয়ে কিন্তু অ্যাপেন্ডিক্স অপারেশন করতে যাই না, আমাদের ক্লিনিক্যালি অ্যাপেন্ডিসাইটিস মনে হলে আমরা অপারেশন করি। তো অনেক সময় দেখা যায় যে অ্যাপেন্ডিক্স খোলার পরে আমরা দেখি যে এটা মেকলস ডাইভার্টিকুলাম, অ্যাপেন্ডিসাইটিসের একটা ডিফারেনশিয়াল ডায়াগনোসিস।
সেক্ষেত্রে কিন্তু বাওয়াল রিসেপশন লাগবে, মেকোস ডায়াপার্টিকুলামটাকে রিসেপ্ট করতে হবে, আইলিয়ামকে রিসেপ্ট করতে হবে। হ্যাঁ, তো ওই কনসেপ্টটাও নিয়ে রাখতে হবে। এখন আসো ওপেন ওপেন করলে আমরা কি কি ইনসিশন দেই ট্রেডিশনালি। আমরা দুই ধরনের ইনসিশন দিয়ে করতে পারি, একটা হচ্ছে ব্রিড আয়রন আর একটা হচ্ছে লেন্স ইনসিশন। ব্রিড আয়রনটা কিরকম, আম্বিলিকাস থেকে অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন পর্যন্ত একটা লাইন থাকবে, ঠিক আছে। এটার ল্যাটারাল 1/3 আর মিডিয়াল 2/3 এ দেখো ল্যাটারাল 1/3 আর এই মিডিয়াল 2/3 এর যে জাংশন, এখানে একটা পারপেন্ডিকুলার লাইন টানবো। কোন লাইনের উপর, আমাদের স্পাইনো আম্বিলিকাল লাইনের উপর। স্পাইনো আম্বিলিকাল লাইন কেন বলছি, অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন আর এটা হচ্ছে আম্বিলিকাস, তাহলে এই লাইনটাকে আমরা বলতে পারি স্পাইনো আম্বিলিকাল লাইন, ঠিক আছে। এই লাইনটার ল্যাটারাল মিডিয়াল 2/3 আর ল্যাটারাল 1/3 এর এখানে একটা রাইট অ্যাঙ্গেলে একটা লাইন টানবো, এটাই গ্রিড আয়রন ইনসিশন। এই ইনসিশনটাকে যদি আমি ভিতরে ঢুকার পরে স্কিন কাটলাম, সাবকিউটেনিয়াস টিস্যু কাটলাম, এরপরে এক্সটার্নাল অবলিক অ্যাপেনিউরোসিস থাকবে, এরপরে ইন্টারনাল অবলিক মাসল থাকবে, তারপরে থাকবে হচ্ছে পেরিটোনিয়াম, এক্সট্রাপেরিটোনিয়াল ফ্যাট, পেরিটোনিয়াম। তো কোনো কারণে যদি আমার ভিতরে অ্যাপেন্ডিক্স আমি খুঁজে পাচ্ছি না বা মনে হচ্ছে অ্যাপেন্ডিক্সটা একটু উপরের দিকে আছে, তাহলে এই ইনসিশনটাকেই আমরা এক্সটেন্ড করে রাদারফোর্ড মরিসন নামে আরেকটা ইনসিশন আছে, ওইটাতে কনভার্ট করতে পারি। কিভাবে, ওটা হচ্ছে মাসল কাটিং ইনসিশন। ইনসিশন এটাই থাকবে, কিন্তু ভিতরে আমরা মাসলকে স্প্লিট না করে মাসলকে কেটে আরো বেশি বড় করব, যাতে হাই আপ অ্যাপেন্ডিক্স থাকলে এটা আমরা খুঁজে পাই। লেন্সটা কেমন, লেন্সটা হচ্ছে এটা ট্রান্সভার্স অর স্কিন ক্রিজ, এটা কসমেটিক্যালি বেশি অ্যাকসেপ্টেবল। এটা হচ্ছে 2 সেন্টিমিটার বিলো আম্বিলিকাস, সেন্টার্ড অন দ্য মিড ক্লাভিকুলার লাইন। এই যে আমাদের মিড ক্লাভিকুলার লাইন, হ্যাঁ, আর এটা হচ্ছে গিয়ে মিড ইঙ্গুইনাল লাইন। মিড ইঙ্গুইনাল লাইন কোনটা, পিউবিক সিম্পাইসিস আর অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইনের মিড পয়েন্ট। পিউবিক সিম্পাইসিস কিন্তু পিউবিক টিউবারকল না, ভালো মতো মনে রাখতে হবে, নাহলে হার্নিয়ার সাথে কনফিউশন হবে। পিউবিক সিম্পাইসিস এবং অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইনের মিড পয়েন্ট, এটাই হচ্ছে মিড ইঙ্গুইনাল পয়েন্ট। মিড ইঙ্গুইনাল পয়েন্ট আর মিড ক্লাভিকুলার পয়েন্ট যেখানে কাট করছে ওইটার বরাবর সেন্টারটা এখানে থাকবে, কিন্তু এটা থাকবে আবার আম্বিলিকাস থেকে 2 সেন্টিমিটার নিচে। এটা হচ্ছে লেন্স ইনসিশন। এছাড়া রাইট ম্যারামিডিয়াম এখন আর ইউজ করা হয় না, দরকার হলে লোয়ার মিড লাইন দিয়ে যেতে পারি যদি আমরা কার্সিনোমা অফ সিকাম সন্দেহ করে থাকি। এটা আমি একটু আগে পড়াই ফেললাম তোমাদেরকে, যে স্কিন কাটবো, স্কিন কাটার পরে সাবকিউটেনিয়াস টিস্যু থাকবে, সাবকিউটেনিয়াস টিস্যুগুলো সরাবা, তারপরে ওখানে ফাসা স্কার্পা থাকবে, অ্যাবডোমিনাল যে ফাসা ওগুলো সরাইলা, তারপরে থাকবে এক্সটার্নাল অবলিক অ্যাপেনিউরোসিস, ওটাকে আমরা কাট করব। ইন্টারনাল অবলিককে আমরা স্প্লিট করব, ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিসকে আমরা স্প্লিট করব, ঠিক আছে। স্প্লিট করলে আমরা পাবো পেরিটোনিয়াম। পেরিটোনিয়ামকে আমরা ইনসাইজ করব, করার পরে আমরা ইন্টারঅ্যাবডোমিনালি ঢুকে গেলাম, ঢুকে গিয়ে ওখানে এবার সিকামটাকে খুঁজে বের করতে হবে। এই একটা অপারেশনে রিটেনে আসার সম্ভাবনা আছে, ঠিক আছে। অ্যাপেন্ডিসেক্টমিটা সবার জানতে হবে, সবার পারতে হবে। তাহলে সিকাম পাইলাম, সিকামকে আমরা একটা স্পঞ্জ ফন্ডির ফোর্সেপ দিয়ে ধরে সিকামটাকে বাইরে নিয়ে আসলাম। সিকামের মধ্যে যে টিনিয়া কলাই আছে ওইটাকে ফলো করে আমরা অ্যাপেন্ডিক্সের বেজে অ্যাপেন্ডিক্স খুঁজে বের করলাম। এরপর কি করব, এরপর আমরা অ্যাপেন্ডিক্সের সাথে কি থাকে, অ্যাপেন্ডিক্সে মেজো অ্যাপেন্ডিক্স থাকে, মেজো অ্যাপেন্ডিক্সের মধ্যে থাকে অ্যাপেন্ডিকুলার আর্টারি। অ্যাপেন্ডিকুলার আর্টারিটাকে আমরা লাইগেট করতে হবে। তাহলে মেসেন্টারিক ভেসেলে মেসেন্টারির ভিতর যে অ্যাপেন্ডিকুলার আর্টারি আছে ওটাকে লাইগেট করতে হবে। এরপর বেস অফ দ্য অ্যাপেন্ডিক্সকে লাইগেট করে অ্যাপেন্ডিক্সটাকে কেটে নিয়ে চলে আসবো, ঠিক আছে। আর এর মধ্যে যদি আমি 5টা পাই, 5গুলা সাকশন দিব, নরমাল স্যালাইন দিয়ে ওয়াশ দিব। এরপর যে লেয়ারে খুলছিলাম সেই লেয়ারে ক্লোজ করে দিয়ে আসতে হবে। এই যে দেখো, এটা হচ্ছে ইনসিশন থেকে নাই, এই যেটা সিকাম, এই সিকামটাকে বাইরে আনছিল, আনার পরে এখানে কিছু স্টেপ ওরা বাদ দিছে, এটা হচ্ছে মেজো অ্যাপেন্ডিক্স, ঠিক আছে।
এই মেজো অ্যাপেন্ডিক্সটাকেও লাইগেট করতে হয়, অনেকে অ্যাপেন্ডিক্সের সাথেই মেজো অ্যাপেন্ডিক্সকে লাইগেট করে দেয়, ঠিক আছে? লাইগেট করে এই যে কেটে ফেললো, অ্যাপেন্ডিক্সকে কেটে ফেললো। আর যেটা ইনসার্টেড দেখাচ্ছে যে সিকামে ইনসার্ট করে দিছে, এটা আমরা করি না, এটা কেউ, এটা সার্জেন্স চয়েস, কেউ যদি চায় মনে করে করতে পারে, কিন্তু আমরা করি না। আমরা এই যে এখানেই অপারেশন শেষ, দেখছো? আর এই যে ল্যাপারোস্কোপিক্যালি দেখো আরো কত ভালোভাবে ভিউ দেখা যায়। এটা এই যে মেজো অ্যাপেন্ডিক্সটাকে লাইগেট করে দিচ্ছে ডায়াথার্মি দিয়ে। এখানে বাঁধতেও হচ্ছে না, এখানে সুতা দিয়ে আর লাইগেট করতে হচ্ছে না। এখানে মেজো অ্যাপেন্ডিক্সকে চাইলে বাইপোলার ডায়াথার্মি দিয়ে কটারাইজেশন করে অ্যাপেন্ডিকুলার আর্টারিকে পুরাই দেওয়া যায়। এরপর তুমি অ্যাপেন্ডিক্সের বেজে নট দিলে নট দাও, ক্লিপ লাগাইলে ক্লিপ লাগাও, যেটা ইচ্ছা, যে সার্জন যেটা পছন্দ করে সেটা করবে, ঠিক আছে? ল্যাপারোস্কোপিক অ্যাপেন্ডিসেক্টমির তোমাদের দরকার নাই, এই এত ডিটেলস তোমাদের দরকার নাই, এটা কোনো পড়ারও দরকার নাই, এটার কিভাবে কি করা হলো। পোস্ট অপারেটিভলি পেশেন্ট বাউল সাউন্ড থাকলে পরের দিনই খাওয়া দাওয়া করতে পারবে, ঠিক আছে? পরের দিন খাওয়া দাওয়া করবে, তারপর বাসায় যাবে। ল্যাপারোস্কোপিক্যালি হলে, ওপেন হলে হয়তো অনেক সময় একদিন থাকতে হতে পারে, ভালো থাকলে ওই দিনও যেতে পারে। এরপর 3 দিনের দিন ড্রেসিং করবে, 8-9 দিনের দিন সেলাই কাটতে আসবে, যদি সব ভালো থাকে। আচ্ছা, অ্যাপেন্ডিক্সের কিছু কমপ্লিকেশন, অ্যাপেন্ডিসাইটিসের কিছু কমপ্লিকেশন আছে। হ্যাঁ, প্রি অপারেটিভলি কি হতে পারে? অ্যাপেন্ডিক্স বার্স্ট হয়ে পারফোরেশন হতে পারে, পারফোরেশন হলে ইন্ট্রাঅ্যাবডোমিনালি কি হবে? পেরিটোনাইটিস হতে পারে অথবা অ্যাবসেস হতে পারে। পোস্ট অপারেটিভলি কি হতে পারে? যদি কোনো খুব খারাপ অ্যাপেন্ডিসাইটিস হয়, অ্যাপেন্ডিক্স যখন আমরা অপারেশন করছি তখনই অনেক টুরুলেন্ট এক্সুডেট ছিল, অনেক কালেকশন ছিল, এগুলো যদি থাকে তাহলে দেখা যায় যে অপারেশনের পরেও অনেক সময় রেসিডুয়াল অ্যাবসেস, হ্যাঁ, অপারেশনের পরেও অ্যাবসেস থেকে যেতে পারে, ওয়াশ দিয়ে আসলো, ড্রেন দিয়ে আসলো, পেলভিক কালেকশন হতে পারে। এছাড়া কি হতে পারে? এছাড়া কিছু আর্থ্রোজেনিক কিছু প্রবলেম হতে পারে। ফিকাল ফিস্টুলা, ফিকাল ফিস্টুলা জিনিসটা কি? আমরা অ্যাপেন্ডিসাইটিস করে আসলাম অপারেশন, কোনো কারণে অ্যাপেন্ডিক্সের স্টাম্প ছুটে গেল বা সিকামে হয়তো একটা ইনজুরি হয়েছিল, এরকম কিছু হতে পারে, যেটার কারণে ফিকাল ফিস্টুলা হতে পারে। আইলিয়াস মানে কি? আইলিয়াস মানে হচ্ছে ওর পেরিস্টালসিস, যেটা পোস্ট অপারেটিভলি গাটের যে পেরিস্টালসিস ওটা বন্ধ হয়ে যাইতে পারে। এগুলো যে কোনো অ্যাবডোমিনাল সার্জারিতেই হতে পারে। ইউরিনারি রিটেনশন হতে পারে, চেস্ট এম্বোলিজম, থ্রম্বোলিজম, হ্যাঁ, চেস্ট সেপসিস, এগুলো যে কোনো অ্যাবডোমিনাল সার্জারিতেই এই বাকি কমপ্লিকেশন গুলো হতে পারে। পরবর্তীকালে এই যে ইনসিশনাল হার্নিয়াও যে কোনো সার্জিক্যাল পেট কাটলে ইনসিশনাল হার্নিয়া পরবর্তীকালে হতে পারে। অ্যাপেন্ডিসাইটিসে ইনসিশনের সময় ইলিওইনগুলার নার্ভ কাটা যেতে পারে, ইলিওইনগুলার নার্ভ কাটা গেলে ইনসিশনাল হার্নিয়ার চান্স বাড়বে, ইনগুইনাল হার্নিয়ার চান্সও বাড়বে। আরেকটা হতে পারে অ্যাডিশন, যে কোনো ইন্ট্রাঅ্যাবডোমিনাল সার্জারি করলে অ্যাডিশন হওয়ার চান্স থাকে। তো বলে যে ল্যাপারোস্কোপিক সার্জারি করলে এইসব চান্সগুলো কিন্তু অনেক কমে যায়। আমি যদি ল্যাপারোস্কোপিক অ্যাপেন্ডিসেক্টমি করি তাহলে পেশেন্টের অ্যাডিশন কম হবে, কারণ আমরা হ্যান্ডেলিং কম করব। ওপেন সার্জারিতে যেরকম হ্যান্ডেলিং হয়, ল্যাপারোস্কোপিক সার্জারিতে অত বেশি হ্যান্ডেলিং হয় না। তাহলে হ্যান্ডলিং কম হলে কিন্তু আইডিয়াসও কম হবে, এই যে ওর পেরিস্টালসিসটা আর্লি ফেরত আসবে, ঠিক আছে? হার্নিয়া কম হবে, কারণ আমি তো কাটতেছি না, আমি তো ফুটা করে যাচ্ছি, তাহলে হার্নিয়া খুব কম হবে। হার্নিয়া, এখানে নার্ভ ইনজুরি হওয়ার চান্স নাই, হার্নিয়া হওয়ারও চান্স অনেক কম। ওপেনে হলে ইনসিশনাল হার্নিয়া, অ্যাডিশন, ইনগুইনাল হার্নিয়া এগুলো বলবা বেশি। ল্যাপারোস্কোপিতে এসব হবে না। আচ্ছা, আরেকটা হচ্ছে কনজারভেটিভ ট্রিটমেন্ট অফ অ্যাপেন্ডিসাইটিস, ঠিক আছে? এখন আর্লি একটা প্রেজেন্ট করলো আমার কাছে একটা পেশেন্ট, অথবা বেশি লেটে প্রেজেন্ট করলো, ঠিক আছে? কোনো কারণে পেশেন্টের সার্জারি করা যাচ্ছে না, সার্জিক্যাল ট্রিটমেন্ট অ্যাভেলেবেল নাই, হ্যাঁ, বা অ্যাপেন্ডিক্সে লাম্প হয়ে গেছে, অ্যাপেন্ডিক্স থেকে অ্যাপেন্ডিসাইটিস হয়ে দেরি করে ফেলছেও আসতে, লাম্প হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু কোনো পেরিটোনাইটিস নাই। এই ক্ষেত্রে আমরা অ্যান্টিবায়োটিক দিব, ফ্লুইডস দিব, এনবিএম রাখবো পেশেন্টকে, নাথিং বাই মাউথ রেখে অবজার্ভ করবো। পেশেন্টকে বাসায় পাঠিয়ে দেওয়া যাবে না, পেশেন্টকে ভর্তি রাখতে হবে, ওকে ফ্লুইড দিতে হবে, অ্যান্টিবায়োটিক্স দিতে হবে, পেইন কিলার দিতে হবে, এবং এই পেশেন্টকে অবজার্ভ করতে হবে। কিভাবে অবজার্ভ করবা? পেশেন্টের যদি লাম্প হয়ে গিয়ে থাকে, ওই লাম্পটাকে মার্ক করতে হবে অ্যাবডোমেনে, ঠিক আছে?
পেশেন্টের যদি ল্যাম্প হয়ে গিয়ে থাকে তাহলে পেশেন্টকে এটাকে বলা হয় অশনার শেরেন রেজিমেন। এটা কি তোমাদেরকে আগে পড়াইছি? দাঁড়ো, তো 1 মাস পর পরে ক্লাস হয়, সব ভুলে যাই কি পড়াইছি কি পড়াইনি। অশনার শেরেন রেজিমেন কি পড়ানো হয়েছে? No, ma'am. ঠিক আছে। আচ্ছা, এটা আমি তোমাদেরকে নেক্সট ক্লাসে আবার একটু ডিটেলস বলবো। অশনার শেরেন রেজিমেন মানে এইটা যে কনজারভেটিভ ট্রিটমেন্টটা আমরা দিচ্ছি, ওকে সার্জারি না করে এই যে ফ্লুইড, নাথিং বাই মাউথ রাখছি, ফ্লুইড দিচ্ছি, অ্যান্টিবায়োটিক্স দিচ্ছি, পেইন কিলার দিচ্ছি এবং এই যে ওকে অবজার্ভ করতেছি, এটাই হচ্ছে অশনার শেরেন রেজিমেন। মিটিং যদি সাইন আউট হয়ে যাও তাহলে আরেকবার জয়েন করবা। ওই লাম্পটাকে মার্ক করতে হবে অ্যাবডোমেনে যে লাম্পের সাইজটা কত, এবং প্রতিদিন ওই লাম্পের সাইজটা চেক করতে হবে এটা কি ছোট হচ্ছে, বড় হচ্ছে, এটা কি চেঞ্জ হচ্ছে। যদি ছোট হয়ে আসে বা একই রকম থাকে তাহলে আমি বুঝবো যে আমার কনজারভেটিভ ট্রিটমেন্ট কাজ করতেছে। কিন্তু যদি এটা বড় হয়ে গিয়ে থাকে, ব্যথা আসে এটার মধ্যে, হ্যাঁ, বা এটা সফট হয়ে যাচ্ছে, অ্যাবসেসের মতো হয়ে যাচ্ছে, তাহলে আমাকে ইন্টারভেন করতে হবে। যদি অ্যাবসেস হয়ে যায় লাম্প থেকে তাহলে আমাকে অ্যাবসেস ড্রেন করতে হবে, অথবা ওপেন করে দেখতে হবে, যদি দেখি অ্যাপেন্ডিক্সেক্টমি করা যাচ্ছে, পারফোরেশন হয়ে গেছে, বাস্ট হয়ে গেছে, এটা করতে হবে। আর যদি দেখি যে না ও রেসপন্স করছে, ওর ব্যথা নাই, জ্বর নাই, ঠিক আছে, জ্বর মাপতে হবে, হার্ট রেট দেখতে হবে, টেম্পারেচার দেখতে হবে, ব্লাড প্রেশার দেখতে হবে, যদি সব ঠিক থাকে, স্টেবল থাকে, ওর কন্ডিশন সব ভালো থাকে, তাহলে আমি কনজারভেটিভ ট্রিটমেন্ট কন্টিনিউ করবো। কিন্তু দেখবো আমি দেখি না পেশেন্টের জ্বর আসতেছে, হার্ট রেট বেড়ে গেছে, বিপি ফল করতেছে, রেসপিরেটরি রেট বেড়ে গেছে, তাহলে আমি সন্দেহ করবো যে ওর ইনফেকশন ছড়া যাচ্ছে। সেক্ষেত্রে আমার পেশেন্টটা অ্যাবসেস হলে অ্যাবসেস ড্রেন করতে হবে, অথবা অ্যাপেন্ডিসেক্টমি করা গেলে অ্যাপেন্ডিসেক্টমি করতে হবে। ঠিক আছে, এটাই হচ্ছে অশনার শেরেন রেজিমেন। অশনার শেরেন রেজিমেনে যদি ওর রেসপন্স করে, ও ভালো হয়ে যায়, ওর ব্যথা কমে যায়, 4-5 দিন পরে তো আমরা পেশেন্টকে বাসায় পাঠিয়ে দিব। এরপর পেশেন্টকে কি বলতে হবে এটা নিয়ে কন্ট্রোভার্সি আছে। আমাদের এখানে আমরা বলি যে আবার যদি ব্যথা হয় চলে আসবেন, অ্যাপেন্ডিসেক্টমি করে ফেলবো, অথবা ব্যথা না হইলেও আমরা অনেক সময় 1.5 মাস পরে অ্যাপেন্ডিসেক্টমি করে দিই। এটা সার্জন টু সার্জন এখন ভ্যারি করছে, কন্ট্রোভার্সিয়াল। তো তোমরা বলবো যে আমরা 1.5 মাস পরে ইলেকটিভ অ্যাপেন্ডিসেক্টমি করে দিব। ঠিক আছে, এই দেখো, যদিও বলছে যে সার্জারি রিমেইন দ্য স্ট্যান্ডার্ড টিচিং, দেয়ার ইজ অ্যান ইমার্জিং বডি অফ লিটারেচার, মানে সারা বিশ্বে স্টাডি হয় না, ট্রায়াল হয়, রিসার্চ হয়, সেসব রিসার্চে বলতে চাচ্ছে যে যদি কোনো পেশেন্টের আনকমপ্লিকেটেড অ্যাপেন্ডিসাইটিস থাকে, হ্যাঁ, আনকমপ্লিকেটেড, তাহলে সেই পেশেন্টকে কনজারভেটিভ দিয়ে যদি পরবর্তীকালে আর ব্যথা না হয় অ্যাপেন্ডিসেক্টমি না করলেও চলে। তো তোমাদের এটা মানে জানার জন্য জানো, কিন্তু পরীক্ষায় বলবা যে ইন্টারভেল অ্যাপেন্ডিসেক্টমি করবা। ঠিক আছে, আচ্ছা। এখন পেশেন্টের বয়স যদি 40 বছরের বেশি হয়, পেশেন্ট তোমার কাছে অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিস নিয়ে আসছে, তুমি প্রথমে কনজারভেটিভ ট্রিটমেন্ট দিবা। ও যদি কনজারভেটিভ ট্রিটমেন্টের রেসপন্স করে তাহলে পরবর্তীকালে ওকে একটা কোলোনোস্কোপি করে দেখতে হবে। ঠিক আছে, তো এবার ভালো হয়ে যাওয়ার পর যদিও কনজারভেটিভ ট্রিটমেন্টের রেসপন্স করে তাইলে, আর যদিও কনজারভেটিভ ট্রিটমেন্টের রেসপন্স না করে তাহলে আমরা অ্যাপেন্ডিসেক্টমি করব, কিন্তু আমরা অ্যাপেন্ডিক্সটা বায়োপসিতে হিস্টোপ্যাথোলজিতে পাঠাবো, যাতে যদি কোনো আন্ডারলাইন ম্যালিগন্যান্সি থাকে সেটা যাতে ধরা পড়ে। অনেক সময় বয়স্ক মানুষের ক্ষেত্রে অ্যাপেন্ডিসাইটিস হচ্ছে আন্ডারলাইন ম্যালিগন্যান্সির একটা সিম্পটম। এটা অ্যাপেন্ডিক্স ইটসেলফের জন্য অ্যাপেন্ডিসাইটিস হয় না, ওর হয়েছে অন্য কোনো ডিজিজের কারণে, আন্ডারলাইন ম্যালিগন্যান্সির কারণে। ঠিক আছে, তো 40 বছরের বেশি হলে এটা মাথায় রাখতে হবে যে পরবর্তীকালে ওকে আমরা কোলোনোস্কোপি করব।
রিকারেন্ট অ্যাপেন্ডিসাইটিস, ঠিক আছে? রিকারেন্ট মানে কি বারবার হচ্ছে, বারবার হলে কি করতে হবে, পরের বার যখন অ্যাটাক হবে তাহলে আমরা পরের বার সার্জারি করে দিব। এতটুকু জানলেই হবে, এত ডিটেলস জানার দরকার নেই। রিকারেন্ট অ্যাপেন্ডিসাইটিস হলে এই যে আসছে হসনার সেরেন রেজিমেন্ট তোমাদের। আচ্ছা, এটা আরেকবার দেখো তাহলে। হসনার সেরেন রেজিমেন্ট পরীক্ষায় জিজ্ঞেস করবে, এটা জিজ্ঞেস করতে পারে, এটা ইম্পর্টেন্ট জিনিস। কখন করব? ইফ অ্যান অ্যাপেন্ডিক্স মাস্ক, মানে অ্যাপেন্ডিক্সটা লাম্প হয়ে গেছে, and the patient condition is satisfactory, তাহলে কনজারভেটিভ অস্টার সেরেন রেজিমেন আমরা চালাবো। এটা কখন? আমরা ধরে নিচ্ছি যে ইনফ্লামেটরি অ্যাপেন্ডিসাইটিসের যে ইনফ্লামেটরি প্রসেস ছিল এটা লোকালাইজড, এবং এখন যেহেতু লাম্প হয়ে গেছে, এই লাম্পের মধ্যে সার্জারি করা ইটস ভেরি ডিফিকাল্ট এন্ড ডেঞ্জারাস। সিকাম ইনজুরি হতে পারে, আইলিয়াম ইনজুরি হতে পারে, অন্য কোনো ইনজুরি হতে পারে। এবং আমরা এই লাম্পের মধ্যে যখন অ্যাপেন্ডিসাইটিস দেরি হয়ে যায়, অ্যাপেন্ডিসাইটিস 3-4 দিন 5 দিন পরে আসে, তখন অ্যাপেন্ডিসাইটিসের ইনফেকশনটাকে লোকালাইজ করার জন্য অ্যাপেন্ডিক্সকে এসে কে ধরে, মোমেন্টাম এসে ধরে, আইলিয়াম এসে ধরে চারপাশ থেকে, হ্যাঁ, মানে সবাই মিলে একটা লাম্পের মতো বানায় ফেলে। ওই লাম্পের মধ্যে অ্যাপেন্ডিক্স খুঁজে পাওয়া ইটস কোয়াইট ইম্পসিবল। আমি যদি ওখানে গুতাগুতি করতে যাই এই লাম্পের মধ্যে, তাহলে আমি সিকামকে ইনজুরি করতে পারি, আইলিয়ামকে ইনজুরি করতে পারি, তখন কি হয়ে যাবে? ফিকাল ফিস্টুলা হয়ে যাবে। এই জন্য ওয়াইজ হচ্ছে গিয়ে নন অপারেটিভ অস্টার সেরেন রেজিমেনে যাওয়া। সেই ক্ষেত্রে অস্টার সেরেন রেজিমেনে যেটা আমি বলছি, দেখো, রাইজিং পালস, ইনক্রিজিং অর স্প্রেডিং অ্যাবডোমিনাল পেইন, ইনক্রিজিং সাইজ অফ দ্য মাস, হ্যাঁ, এগুলো যদি হয় তাহলে আমাকে স্টপ করতে হবে কনজারভেটিভ ট্রিটমেন্ট, আমাকে তখন অপারেশনে যাইতে হবে। যে আমি ওকে কনজারভেটিভ দিচ্ছি, ঠিক আছে, লাম্প আছে দেখে, কিন্তু কনজারভেটিভ দেওয়ার পরে ও রেসপন্সটা ভালো করছে না, ওর পালস রেট বেশি, ওর বিপি ফল করতেছে, পেইন বেশি বেড়ে গেছে, মাসের যে সাইজ আছে ওইটা বেড়ে গেছে, তাইলে আমাকে অপারেশন করতে হবে। দেখো কি কি করতে হবে। কেয়ারফুল রেকর্ডিং অফ দ্য পেশেন্টস কন্ডিশন এন্ড দ্য এক্সটেন্ট অফ দ্য মাস শুড বি মেড এন্ড অ্যাবডোমেন রেগুলারলি রি-এক্সামিন। তোমাকে প্রতিদিন অ্যাবডোমেন, মানে রোগীকে ফলো আপ দিতে হবে প্রতিদিন। তুমি ওর টেম্পারেচার, হার্ট রেট, ব্লাড প্রেশার, জেনারেল কন্ডিশন এগুলো দেখবা, অ্যাবডোমেন টেন্ডারনেস দেখবা। মার্ক, লাম্পটাকে মার্ক করতে বলছে, একটা অ্যাবডোমেনে, একটা অ্যাবডোমিনাল স্কিনে একটা স্কিন পেন্সিল দিয়ে এটাকে মার্ক করতে হবে, ঠিক আছে? আর এই সিটি আমরা করি না, এটা বিদেশে ওরা করে, ওরা সবকিছুতে সিটি করে, আমাদের সিটি করার পয়সা নেই। বড়লোক রোগী হলে করবো, প্রাইভেটে ইয়েতে হলে বড়লোক রোগী হলে করবো, আদারওয়াইজ দরকার নেই। অ্যান্টিবায়োটিক দিব, আর যদি এরপরেও না হয় তাহলে 4 ঘন্টা পর পর, এই যে দেখলাম সবকিছু করার পরে যদি দেখি যে না, হার্ট রেট বেশি, সব ইয়ে বেশি, ও ক্লিনিক্যালি ডেটেরিয়েট করতেছে, পেরিটোনাইটিসের ফিচার ডেভেলপ করতেছে, তাইলে আমরা ল্যাপারোটমিতে চলে যাব। ঠিক আছে, আমাদের অ্যাপেন্ডিসাইটিস এতটুকুই। তোমাদের এই মনিটরের কি হোয়াটসঅ্যাপ আছে? ইয়েস ম্যাম। আচ্ছা, আমাকে তাহলে মনিটর আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবা, আমি এই স্লাইডটা তোমাদেরকে পাঠিয়ে দিব, ঠিক আছে? এই পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন, এটা এত ডিটেইলস করতে যাবে না, এটা অনেক ডিটেইলসে লেখা, তোমরা এটা থেকে আরো শর্ট করে ইয়ে বানাবা, রিটেনের জন্য হোক বা বাই বাই অ্যান্সার করার জন্য হোক। টু দা পয়েন্ট যেগুলো মুখে বলছি ওগুলো এটার মধ্যে হাইলাইট করে বুঝার জন্য পড়তে হবে, কিন্তু মুখে বলার সময় শর্ট করে বলতে হবে যে কোনো অ্যান্সার। এগুলো ডেসক্রিপশন লেখা আছে বুঝার জন্য। তোমাদের 5 জন অ্যাবসেন্ট, কে কে? রোল নাম্বার কত কত অ্যাবসেন্ট? ম্যাম জানাচ্ছি। আচ্ছা, যে 5 জন অ্যাবসেন্ট সেই 5 জনের রোল নাম্বার আমাকে এই আমার নাম্বারে এসএমএস করে দিবা। তোমাদের ইয়ে শিট আমাকে নোমান দেয়া নাই,
রোল কলের শীট আমাকে নোমান দেন ওকে ম্যাম, আমি মেসেজ করে দিব। হ্যাঁ, যে 5 জন আছে ওই 5 জনের রোল নাম্বার আছে। ঠিক আছে, আমি এটা অন রাখছি, তুমি স্ক্রিনশট নিয়ে রাখো দরকার হলে। জি ম্যাম, নেওয়া হয়েছে।